বসলে সরকার দুর্বল হয় কিভাবে ভাই? সেটাই কি সেই আলোচনা আসলে সিদ্ধান্ত নিতে পারছে না কারে কেন সরকার দুর্বল হয়ে গেল বা সেই আলোচনাতে গেলে আসলে আজকে আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে পারফরমেন্স পৃথিবীর যে কোনো দেশের লোক এর মধ্যে 3 বার পদত্যাগ করতে হতো। ওখানে যে বঙ্গবন্ধুর আপনার সমাধিস্থল ভেঙে দেওয়া হবে, এগুলি ফেসবুকে আপনি দেখেন নাই, আমরাও দেখছি। তো ওইগুলি দেখে হচ্ছে ওখানকার লোকাল পিপল যারা অর্ধশিক্ষিত অথবা যারা নাকি অতিরিক্ত মুজিব প্রেমী, মুজিবকে ভালোবাসা তো অন্যায় না। ডক্টর ইউনূস গভর্নমেন্ট ফেল করছে। এই প্রথম একটা নির্দলীয় সরকার যাদের আমলে আমাদের সোসাইটিতে আমাদের দেশে এত অস্থিরতা তৈরি হয়েছে এবং তাদের কোনো কিছু কার্যকর কোনো পদক্ষেপ নাই। আমি একটু যোগ করি, গোপালগঞ্জের হামলা শুধু হাসনাত সার্জিসের উপর নয়, 18 কোটি মানুষের উপরে হামলা বলে মন্তব্য করেছেন জামায়াতের শীর্ষ নেতারা। এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আর আপনি কি অতি সরলীকরণ করছেন কিনা? সন্ত্রাসী কার্যক্রম বলতে আপনি বাদছে কোথায় আপনার? দেখেন বাচ্চা কথা মানে আমি অস্বীকার করছি না এটা সন্ত্রাসী কর্মকাণ্ড নাই, কে বললো করি নাই, শক্তভাবে বলা। আমি সবসময় বলি, আমি কালকেও বলছি যে গোপালগঞ্জকে বাংলাদেশের বাইরের কোনো জায়গা? তাহলে আমার সমাবেশ করতে যেতে তো সমস্যা নাই। কোনো সমস্যা তো নাই, আমি তো বলি নাই সমস্যা না করি ভাই বলেন। হ্যাঁ, আমি তো সমস্যা নাই, আমি তো বলি নাই। আপনি যদি কক্সবাজারে যান বিনোদন করতে, আপনি যে প্রিপারেশন নিয়ে যাবেন, আপনি যদি বান্দরবানে যান সেম প্রিপারেশন নিয়ে যাবেন। কথাটা খেয়াল করেন, বান্দরবানও পার্ট অফ বাংলাদেশ, খাগড়াছড়িও পার্ট অফ বাংলাদেশ, এখন কক্সবাজার পার্ট অফ বাংলাদেশ। আমার কথা হলো আপনি প্রিপারেশনটা সেম থাকবে কিনা। আপনি সব জায়গায় যাওয়ার সাংবিধানিক অধিকার আছে, নৈতিক অধিকার আছে, আইনগত অস্ত্র নিয়ে যেতে হতো। তাহলে আমি শেষ করি, আমি বলি শেষ করি, সেটা তো আমরা পারবো না। আপনি আগে শুনেন কথাটা, তারপরে বলেন। কাজেই সব জায়গায় আপনি কি লক্ষ্য করেন, ঢাকা শহরে আপনারা না কে যাই না, যে কেউ, আমি আপনাদের কথা বলছি না, যে কেউ ঢাকা শহরে জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসে আগুন দিয়ে দিল না? কিছু হয়েছে? হয় নাই। এই জাতীয় পার্টির রংপুরে একটা মোটরসাইকেল পড়ছে, তাহলে পুরাটা মোটরসাইকেল। ঢাকায় যেরকম কিছুই হয় নাই, রংপুরে কি তা হয়েছে? হয় নাই। ওখানে ঝামেলা হয়েছে। কেন ঝামেলা হয়েছে? আগুনই তো, জাতীয় পার্টিরই তো আগুন, জাতীয় পার্টির বিরুদ্ধেই তো আগুন। তো উনি হলো না কেন ভাই? ঢাকা এবং রংপুর জাতীয় পার্টির জন্য ভিন্ন জায়গা। এই বাস্তবতা তো অস্বীকার করতে কোনো অসুবিধা নেই রে ভাই। ওই একই রকম একটা ভিন্ন জায়গা, বুঝতে হবে আপনাকে। ওই জায়গায় বঙ্গবন্ধুর জন্ম হয়েছে। আওয়ামী লীগের মতো পার্টি, এত বড় পার্টি, একটা আওয়ামী লীগ কিন্তু বড় পার্টি, মাথায় রাখতে হবে। যেবার আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পায়, সেইবার আওয়ামী লীগ 2.5 কোটি ভোট পায়। আপনি অফিসিয়ালি একটা নির্বাহী আদেশে একটা কালো আইনের দ্বারা একটা পার্টিকে আপনি বলে দেন তোমার কর্মকরণ নিষিদ্ধ, আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী কর্পূরের মতো সব আকাশে উড়ে গেল। বিষয়টা এরকম হয় না। ছেলেগুলি এই দেশে থাকে, তাদের মতো করেই থাকে, মনোবেদনা নিয়ে থাকে। তো আপনি তাদের জন্মস্থানে আপনি যাচ্ছেন, যে আপনি বলতেছেন মুজিববাদ মুর্দাবাদ, আর আপনি আশা করতেছেন ওই লোকগুলি আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। এটা বাস্তবসম্মত চিন্তা নয়। আপনি বারবার বলছেন যে নিশ্চয়ই কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি আর বান্দরবানে যাওয়ার প্রস্তুতি এক না। একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়েছে এবং তাহসিন রিয়াজ বা এনসিপি নেতৃবৃন্দ বারবার বলছেন প্রশাসনের পক্ষ থেকে তারা ক্লিয়ারেন্স পেয়েছেন, তারা জানেন সেখানে অবস্থা স্বাভাবিক। একটা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করার ক্ষেত্রে আসলে কি ধরনের প্রস্তুতি নিয়ে গেলে তাদের জন্য ভালো হতো? প্রশাসন তাকে সমস্ত নিরাপত্তা দিবে। সেই নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? এটা দায় সম্পূর্ণ প্রশাসনের। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় আছে, এই দেখলাম আমি কি খোকন একটা আমেরিকায় বসে আছে, ওখানে বসে নিয়ে ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে মানুষকে উত্তেজিত করতেছে। এখানে যখন ছিল লুটপাট করছে, এখন আমেরিকা গেছে, যে নিয়ে এখন সেখান থেকে বিরাট বিপ্লবী সাজছে, করতেছে না? আচ্ছা, এখন এইগুলি তো নানা রকম প্রচারণা মানুষের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে। আপনি জানেন আমার টক শো, সেটাকে কাইটে নিয়ে উল্টাপাল্টা হেডলাইন দিয়ে লোকে ছাড়তেছে, আমাকে জবাব দিচ্ছে আপনি যে কথা বলছেন। আমি কোথায় বলছি, এটা চালাই দেখেন। রাজনৈতিক হাসিলের জন্য তো অনেক আমাদের দেশের মানুষ অনেক কিছু বোঝে না। আমি শেষ করে কথাটা তাহলে বুঝেন, আপনি অনেক কিছু বোঝে না। এই যাওয়া নিয়ে আলোচনা হয় নাই। ওখানে যে বঙ্গবন্ধুর আপনার সমাধিস্থল ভেঙে দেওয়া হবে, এগুলি ফেসবুকে আপনি দেখেন নাই, আমরাও দেখছি। তো ওইগুলি দেখে হচ্ছে ওখানকার লোকাল পিপল যারা অর্ধশিক্ষিত অথবা যারা নাকি অতিরিক্ত মুজিব প্রেমী, মুজিবকে ভালোবাসা তো অন্যায় না। এখন দেশে যেই অস্থিরতা,
বা গত কিছুদিন ধরেই বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা হচ্ছে, সামাজিক যেই একটা বেষ্টনী সেখানেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। সামনের দিনগুলো আসলে কেমন হতে যাচ্ছে, বিশেষ করে নির্বাচন যদি ধরি যে এপ্রিল ফেব্রুয়ারি যে সময়টাই হোক, সেটা তো ঘনিয়ে আসছে। শুনুন, আমি একটা কথা বলি, আমার সরল বিবেচনা হলো ডক্টর ইউনূস গভর্নমেন্ট ফেল করছে। এই প্রথম একটা নির্দলীয় সরকার যাদের আমলে আমাদের সোসাইটিতে, আমাদের দেশে এত অস্থিরতা তৈরি হয়েছে এবং তাদের কোনো কিছু কার্যকর কোনো পদক্ষেপ নাই। এটা কি মানায় ওনাকে? মানায় না। পৃথিবীর যে কোনো রাষ্ট্রের তো দেখবে, দেখে তো এগুলো সবাই, তারা এটা কিভাবে ব্যাখ্যা করবে? এটা হলো আমার অবজারভেশন। তারা পারে না কিছু করতে, তারা কাউকে নিরাপত্তা দিতে পারছে না, মানুষ নিরাপত্তাহীনতা আছে কিন্তু। এবং তারও যে বড় কথা, এরা যে একটা ভালো নির্বাচন করবে তারও আমি কোনো নমুনা দেখছি না, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের উচিত হবে অনতিবিলম্বে চলে যাওয়া। এখন ওনার চলে যাওয়া ছাড়া আমি আর কোনো ভালো পথ দেখি না। উনি একজন ভালো মানুষকে, যে ক্যাপাবল লোকের কাছে, উনি তো একটা এমন একটা উনি উপদেষ্টা পরিষদ করছেন যে উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম লোক। উনি, আপনি কি বলছেন উনি চলে যাবেন পুরো উপদেষ্টা পরিষদ নিয়ে, নাকি ব্যক্তি? ওনাকে তো ডুবাইছে এই উপদেষ্টা পরিষদ, ওনাকে তো ডুবাইছে এই উপদেষ্টা পরিষদ। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। কালকে আমাদের আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে পারফরমেন্স, পৃথিবীর যে কোনো দেশে হলে ওনার এর মধ্যে 3 বার পদত্যাগ করতে হইতো। ওনার যে পারফরমেন্স, কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কন্ট্রোল রুমে বসছে, মনিটরিং করতেছে। উনি কাকে নিয়ে বসছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে বসছেন। ওয়াই? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি এই ধরনের সন্ত্রাস দমনের উপর বিশেষ কোনো ট্রেনিং প্রাপ্ত? ওনার মন্ত্রণালয় কি এর সঙ্গে সংশ্লিষ্ট? উনি কেন? ব্যাখ্যা করেন আপনি আমাকে। এবং উনি কি বিরাট অভিজ্ঞ ব্যক্তি? উনি তো এই উপদেষ্টা পরিষদের মধ্যে সবচেয়ে কম অভিজ্ঞ ব্যক্তি। উনি এখানে কেন? এটা কিন্তু আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দোষ দেই না, আমি দোষ দেই ওই স্বরাষ্ট্র উপদেষ্টার। উনি কেন ওনাকে নিয়ে বসছেন এখানে? এবং সেটা আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি আবার সেটা ফেসবুকে ওনার স্ট্যাটাসে দিচ্ছেন। বসলে সরকার দুর্বল হয় কিভাবে ভাই? সেটাই বললো কি সেই আলোচনা সিদ্ধান্ত নিতে পারছে না কারে যে কেন সরকার দুর্বল হয়ে গেল, বা সেই আলোচনাতে গেলে আসলে আজকে সময়ের সংকুলান হবে না। আপনার খতিয়ানে সরকার খুব বেশি হয়তোবা মার্কস পাচ্ছে না, তবে আমার খতিয়ানেও পাচ্ছে না, কিন্তু ইউনূস সাহেবকে আজকেই চলে যেতে হবে, এই পরিস্থিতিও এখনো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি একটু যোগ করি, গোপালগঞ্জের হামলা শুধু হাসনাত সার্জিসের উপর নয়, 18 কোটি মানুষের উপরে হামলা বলে মন্তব্য করেছেন জামায়াতের শীর্ষ নেতারা। এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন, আর আপনি কি অতি সরলীকরণ করছেন কিনা? সন্ত্রাসী কার্যক্রম বলতে আপনি বাদছে কোথায় আপনার? দেখেন, বাচ্চা কথা মানে আমি অস্বীকার করছি না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন তো নাই। কে